এই ছেলে, তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমাকে প্রপোজ করিস? তুই নিজের কোনো দিন চেহারা আয়নায় দেখেছিস? তুই আমাকে প্রপোজ করিস? এই কলেজের সব ছেলেরা আমার জন্য পাগল, আর তোর মতো একটা খ্যাত ছেলেকে আমি ভালোবাসবো, এটা তুই কল্পনা করলি কিভাবে? দেখো রিয়া, ভালোবাসাটা ভিতর থেকে আসে, এখানে সৌন্দর্যের বিষয় আসে না। আমি তোমাকে ভালোবাসি, সেটা তোমাকে জানিয়েছি। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। তুমি চাইলে আমাকে অ্যাকসেপ্ট করবে, না হলে আমাকে তাড়িয়ে দেবে, কিন্তু এরকম ব্যবহার করার কোনো মানেই হয় না। আবার বলছিস ভালোবাসিস? তোকে বলেছি না তুই আমার ভালোবাসা কোনো দিনই পাবি না। তুই কি ভাবিস নিজেকে? তুই একটা রাস্তার ছেলে। তুই কি ভেবেছিস তুই আমাকে ভালোবেসে সব কিছু পেয়ে যাবি? আমি তোকে অ্যাকসেপ্ট করব, আর তুই আমার বাবার সম্পত্তি সব কিছু কেড়ে নিবি আমাকে বিয়ে করে। এটা তুই কল্পনা করলি কিভাবে? আমি তোমার বাবার সম্পদের প্রতি কোনোদিনও লোভ করি না। তোমার বাবা ধনী না কি গরিব সেটাও আমি জানি না। আমি তোমাকে ভালোবাসি, আমার আর কোনো কিছু জানার দরকার নেই। রিয়া তখন রেগে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে শুরু করলো। আমি কোনো কথা বলতে পারছি না, কারণ আমি জানি এখন তাকে কোনো কথা বললেও সে থামবে না, উল্টে আমাকে ফাঁসিয়ে দিবে। কিন্তু আমি এত বড় ভুল কীভাবে করলাম? আমি এত অহংকারী একটা মেয়েকে কীভাবে ভালোবাসলাম? আমি তখন তার সামনে দাঁড়িয়ে আছি। এরপর সে আমাকে মারতে মারতে চলে গেল। যাওয়ার সময় আমাকে বলে গেল, পারলে জীবনে স্মার্ট এবং ধনী হিসেবে আমার সামনে উপস্থাপন করবি, তখন ভেবে দেখব তোকে মেনে নেওয়া যায় কিনা। তুই কিভাবে ভাবলি তোর এই অবস্থা দেখে আমি তোকে ভালোবাসবো? তুই আমাকে বিয়ে করলে আমাকে খাওয়াতে পারবি? আমার প্রতিদিনের খরচ জানিস? বলেই সে আমার সামনে থেকে চলে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সেখান থেকে চলে আসলাম। ওদিকে রিয়া চলে গেল তার আড্ডার জায়গায়। সেখানে যাওয়ার পর তার বান্ধবী লামিয়া তার দিকে তাকিয়ে বলল, কিরে দোস্ত, তুই দেখলাম ওই ছেলেটাকে মারতেছিস, কি করেছে মিন্টু? আর বলিস না দোস্ত, এর এত বড় সাহস হলো কি করে? ও আমাকে প্রপোজ করে, ভাবতে পারছিস? যে কিনা পুরো কলেজের মধ্যে সবচেয়ে অবহেলিত, সে আমাকে প্রপোজ করে, আর আমি নাকি তাকে অ্যাকসেপ্ট করব। তুই এটা চিন্তা করলি কিভাবে? এই কথা শোনার পর তার বন্ধুবান্ধব সবাই হাসতে শুরু করে। তারা আমাকে নিয়ে উপহাস করতে শুরু করে, কারণ আমাকে কেউ তেমন একটা পছন্দ করে না। কারণ আমি অনেক গরিব, আমার বাবা মা সবাই মারা গেছে। এখন আমি রাস্তা রাস্তায় থাকি, রাস্তার কয়েকটা ছেলেকে পড়াই, তাই তাদের বাবা মা আমাকে রাখছে। সবাই দিনমজুরের সন্তান, তাদেরকে পড়িয়ে আর কি পাওয়া যাবে? তবুও আমি নিজের মতো করে তাদেরকে পড়াই। তখন রাজ বলল, আরে দোস্ত, ওই রাস্তার ছেলেটাকে তুই এভাবে ছেড়ে দিলি? ও তোকে প্রপোজ করেছে, ওকে যদি শেষ না করতে পারলি তাহলে তুই এত বড় লোকের মেয়ে হয়ে কী লাভ? ও তোকে প্রপোজ করেছে, তুই ওকে একদম শেষ করে দিতি। আর বলিস না দোস্ত, আমার সব ভালো লাগছে না। ওকে আর কি করব? ওর মধ্যে একটা রাস্তার ছেলের পেছনে আমি আমার সময় নষ্ট করি কিভাবে বল? আমি ওকে কয়েকটা থাপ্পড় দিয়ে চলে এসেছি, আর একদিন যদি এরকম করে না, তাহলে কিন্তু আমি ওকে শেষ করে দিব, এটা তোদেরকে বলে দিলাম। আচ্ছা দোস্ত, আর কোনোদিন প্রপোজ করলে আমাদেরকে ডাকবি, আমরাও তাকে গিয়ে কয়েকটা বসিয়ে দিয়ে আসবো। এত বড় সাহস কি করে হলো? আমার বান্ধবীর দিকে তাকাই। আচ্ছা, তুই কি আজকে পার্টিতে যাবি? সেটা আবার বলতে হয় নাকি? আমি বাবাকে বলেই এসেছি আজকে বাসায় নাও ফিরতে পারি। চল সবাই মিলে পার্টিতে যাই। আমার এসব ভালো লাগছে না, মাথা নষ্ট হয়ে গেছে, এখন মাথাটাকে ফ্রেশ করতে হবে। চল। সবাই মিলে রিয়ার পেছনে যেতে শুরু করলো, কারণ রিয়ার বাবার টাকায় সবাই পার্টি করবে। রিয়ার বাবা অনেক বড় লোক, সেই জন্য তারা সবাই রিয়ার সাথে বন্ধুত্ব করেছে, যাতে রিয়ার বাবার টাকা দিয়ে তারা পার্টি করতে পারে। রিয়া বোকার মতো তাদেরকে নিয়ে পার্টিতে চলে গেল। তারা পার্টিতে গিয়ে নাচতে শুরু করে। মদ খাওয়ার পর সবাই মাতাল অবস্থায় পড়ে আছে। এদিকে আমি তখন চলে আসলাম রাস্তায়। আমি যেখানে থাকি সেখানে সেখানে একটা ছোট্ট ঘরে আমি থাকি, এবং সেখানেই আমি কয়েকটা ছেলে মেয়েকে পড়াই যারা রাস্তায় অবহেলিত। সারাদিন তারা বোতল কুড়ানোর কাজ করে, আর রাতের বেলা আমি তাদেরকে পড়াই। তাদের বাবা মা আমাকে অনেক সহযোগিতা করে।
এই ঘরটাও তারাই আমাকে বানিয়ে দিয়েছে। এর আগে আমার কোনো ঘর ছিল না, তাদের মতো আমি রাস্তায় ছিলাম। তখন আমার দিকে তাকিয়ে তুষার বলে উঠল, মিন্টু ভাইয়া, জানো আজকে কি হয়েছে? আজকে আমি রাস্তায় একটা মানি ব্যাগ পেয়েছিলাম, সেটার ভিতরে অনেক টাকা ছিল। আমি তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এরপর তার দিকে তাকিয়ে বললাম, তুমি ওই টাকাটা কি করছো তুষার? ভাই, আপনি বলেছেন রাস্তায় যদি কোনো টাকা কুড়িয়ে পাই তাহলে সেটা সঠিক মালিকের কাছে পৌঁছে দিতে। আমি সেটা সঠিক মালিকের কাছে পৌঁছে দিয়ে এসেছি। তার কাছে প্রমাণ চেয়েছি, সে আমাকে প্রমাণ দিয়েছে। এরপর আমাকে সে 1000 টাকা দিতে চাইছিল, কিন্তু আমি তাকে বলেছি আমি উপকার করেছি, তার বিনিময় পাওয়ার জন্য নয়, শুধুমাত্র মানবতা দেখানোর জন্য। তাই আপনার টাকা আপনার কাছে রাখুন। লোকটা তখন আমাকে বলেছে আমি নাকি অনেক বড় একজন মানুষ হব। এই কথা শোনার পর আমি তুষারের দিকে এগিয়ে গেলাম। এরপর তাকে জড়িয়ে ধরলাম। তার বাবা মা সবাই মারা গেছেন। সেও আমার মতো রাস্তার ছেলে। অন্য ছেলেদের বাবা মা থাকলেও সে আমার মতো এতিম। সে আমার সাথেই থাকে। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, তুষার, তুমি আজকে যেই কাজটা করেছো সেটা সত্যি অনেক ভালো একটা কাজ করেছো। তোমাকে কেউ আটকাতে পারবে না। একদিন তুমি অনেক ভালো একজন মানুষ হবে। সবাই তোমার পেছনে ঘুরবে। কিন্তু ভাই, মাঝে মাঝে যখন মানুষ আমাদেরকে মারে, আমরা যখন রাস্তায় শুয়ে থাকি, তখন মানুষ আমাদেরকে লাথি দিয়ে চলে যায়। তুমি জানো না তুষার, যারা পৃথিবীতে বড় হয়েছে সবাই এরকমভাবেই বড় হয়েছে। কেউ জন্মগতভাবে বড়লোক থাকে না। যারা বড়লোক বাবা মায়ের সন্তান, তারা দেখা যায় শেষ বয়সে এসে গরিব অসহায় হয়ে পড়ে, ঠিকমতো খাবার পায় না। কিন্তু যারা অসহায় থাকে অনেক কষ্ট করে জীবনে, তারাই কিন্তু জীবনে সফল হয়। এরপর তারা টাকার পাহাড় গড়ে তোলে। আমার ভাই, এত টাকা পয়সার দরকার নাই। টাকা পয়সা দিয়ে কি হবে? আমি শুধু চাই ভালো মানুষ হতে। আমি তোমার মতো মানুষকে পড়াতে চাই। আমার বিশ্বাস তুষার, তুমি একদিন অনেক বড় একজন শিক্ষক হবে। তোমার নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কেউ তোমাকে আটকাতে পারবে না। এখন তুমি নিয়মিত শুধু পড়াশোনাটা চালিয়ে যাও। পড়াশোনায় যে বাধা আসুক না কেন, সেই বাধাকে তুমি অতিক্রম করো। একদিন তুমি অনেক সফল হবে। এরপর আমি তাদেরকে পড়িয়ে বিদায় জানালাম। নিজেও পড়তে বসলাম। জানি না আমার বাবা মা কে। যখন জন্মেছি তখন থেকে এভাবে রাস্তায় পড়ে আছি। আমার বাবা মা আমাকে ফেলে চলে গিয়েছিল, নাকি তারা মারা গেছে কিছুই জানি না। যেদিন থেকে বুঝতে শিখলাম সেদিন থেকেই রাস্তায় ঘুরেছি। তবে আমার অন্যান্য মানুষদের সন্তানদের স্কুলে যাওয়া দেখতে অনেক ভালো লাগতো। সেই জন্য অনেক কষ্ট করে স্কুলে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে সবসময় পরীক্ষায় ফার্স্ট হই এবং এভাবেই কোনো মতে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আজকে আমি এত বড় একটা ভুল কাজ করলাম, তার অপমানের কথা আমার চোখের সামনে ভেসে উঠছে বারবার। আমি তার সামনে কোনোদিন কি বড় মানুষ হয়ে গিয়ে দাঁড়াতে পারবো, এটা চিন্তা করছিলাম। আমাকে যে করে হোক নিজের একটা অবস্থান তৈরি করতে হবে। এই মানুষগুলোর জন্য কিছু করতে হবে। রাস্তার মানুষ যাতে আরও অসহায়ভাবে পড়ে না থাকে, সেটা আমাকে চিন্তা করতে হবে। একটু পর তুষার ফিরে আসলো। তাকে নিয়ে ঘুমাতে হবে। সেই জন্য আমরা দুজন রাস্তায় একটু বের হলাম হাঁটার জন্য। রাতের অন্ধকারে দুজন দুজনের বাবা মাকে অনুভব করতে পারি। রাস্তায় চুপচাপ হেঁটে চলেছি। সামনে হঠাৎ করে দেখতে পেলাম একটা মেয়ে পড়ে আছে। আমরা তখন দৌড়ে তার কাছে গেলাম। যাওয়ার পর আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এটা রিয়া। সে কেন রাস্তায় পড়ে আছে? দেখে মনে হচ্ছে মাতাল। আমি তখন তাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম, অর্থাৎ আমাদের সেই ছোট্ট ঘরে। সেখানে আনার পর তাকে বসালাম, কিন্তু সে মাথা ঘুরে বারবার পড়ে যাচ্ছিল। আমি তখন তাকে বললাম, রিয়া, তোমার কি হয়েছে? কিন্তু তার কোনো হুঁশ ছিল না। সে বারবার মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। সেই জন্য আমরা তাকে বসালাম। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল। আমি আর তুষার বাইরে অপেক্ষা করতে শুরু করলাম। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে গেল। হঠাৎ করে যখন দেখলো সে আমাদের পাশে বসে আছে, তখন সে রেগে গিয়ে আমাকে মারতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, রিয়া, কি করছো তুমি?
কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস হলো কি করে? তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি বলে তুই আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস। তোকে আমি ছাড়বো না, আমি তোকে শেষ করে ফেলবো। রিয়া, তোমার ভুল হচ্ছে, তুমি ভুল বুঝছো। আমি তোমার সাথে কেন এরকম করব? আর তোমাকে কেন আমি তুলে নিয়ে আসব? আমি তোমাকে ভালোবাসি, তোমার ক্ষতি করার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি। তুই জানিস আমি কত টাকার বিছানায় ঘুমাই? তুই আমাকে এখানে বসিয়ে রেখে ঘুম পাড়িয়ে দিয়েছিস। তুই আমাকে কিডন্যাপ করেছিস, তাই না? তুই আমাকে কিডন্যাপ করে কি চাস বল? তোকে আমি ছাড়বো না। তুই বুঝতে পারবি আমি কি জিনিস। আমি আরমান চৌধুরীর মেয়ে। রিয়া চৌধুরীকে কিডন্যাপ করেছিস। আরে রিয়া, তুমি কি বারবার বলতেছো? হ্যাঁ, কিডন্যাপ করেছি, কিডন্যাপ করেছি, এসব কি বলছো? আমি কেন তোমাকে কিডন্যাপ করতে যাব? তোমার সাথে আমার কিসের শত্রুতা? তুমি রাস্তায় পড়েছিলে মাতাল অবস্থায়, আমি আর আমার এই ছোট্ট ভাই মিলে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। তোমাকে যদি এভাবে রাস্তায় ফেলে দিয়ে আসতাম তাহলে রাস্তার মানুষজন তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। রিয়া তখন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সে বিশ্বাস করতে পারছে না কথাটা। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে এইসব মিথ্যে বলে কি বোঝাতে চাইছিস? আমি আমার বন্ধুদের সাথে এসেছিলাম, তুই আমাকে কিডন্যাপ করেছিস। আমার বন্ধুরা কোথায়? তোকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুষার এতক্ষণ দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছিল। সে হয়তো বুঝতে পারেনি বিষয়টা, সেই জন্য সে রিয়ার দিকে এগিয়ে গেল। এরপর তার হাত ধরে বলল, হাঁপামনি, বিশ্বাস করেন মিন্টু ভাইয়া কোনো কিছু করেনি। আপনি রাস্তায় পড়েছিলেন, এরপর আমরা দুজন মিলে আপনাকে এখানে তুলে নিয়ে এসেছি। আপনি কি সব বলেছেন? আমরা আপনাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসবো কেন? আর আপনি কে? রিয়া তখন অদ্ভুত এক কাণ্ড করে বসল। সেটা দেখার পর আমার মাথা গরম হয়ে গেল। সে তুষারের গালে থাপ্পড় মেরে দিল। এরপর তার দিকে তাকিয়ে বলল, শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস হলো কি করে? তুই একটা রাস্তার ছেলে হয়ে আমার হাত ধরছিস? তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার সাহস তোর হলো কি করে? তোকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো। আমি আর সহ্য করতে পারলাম না। তুষার কান্না করতে শুরু করেছে। আমি তখন রিয়ার সামনে গেলাম। এরপর তাকে থাপ্পড় দিয়ে দিলাম। আমি আর থেমে থাকতে পারলাম না। আমি তখন তাকে বললাম, তোমার মতো মেয়েদের কারণে আজকাল মানুষ মানুষকে মানুষ মনে করে না। তোমার উপকার করতে চেয়েছি আমরা। তুমি রাস্তায় পড়েছিলে, তোমাকে আমরা তুলে এনে আশ্রয় দিয়েছিলাম। তুমি আজকে আমার ছোট ভাইকে মারলে, তোমাকে আমি ছাড়বো না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। তোর এত বড় সাহস, তুই আমাকে বেরিয়ে যাবার কথা বলছিস? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? এই রিয়া চৌধুরীকে তাড়িয়ে দিচ্ছিস? তোকে আমি ছাড়বো না। তোকে যদি শেষ করতে না পারি না, তাহলে আমার শান্তি নেই। তোমার যা ইচ্ছা করতে পারো। তোমার মতো মেয়েদেরকে আমার ভালো করেই চিনা আছে। রাস্তায় মাতাল অবস্থায় পড়েছিলে, তখন যদি কেউ কোনো ক্ষতি করে ফেলতো, তখন তো সব রাস্তার মানুষদের দোষ হতো, তাই না? আমরা ভালো মানুষই করে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। এর জন্য আমাদের ভুল হয়েছে। আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাও তাড়াতাড়ি। আমি তখন রাগ করে সেখান থেকে চলে আসলাম। কত বড় সাহস আমাকে অপমান করে! এত বড় সাহস ওর হলো কি করে? আমি তখন বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর আমার বন্ধুদেরকে কল করলাম, তাদেরকে আসতে বললাম আমি ওকে ভয়ঙ্কর শাস্তি দেব। ও রাস্তার ছেলে হয়ে আমার গায়ে হাত তুলেছে। আমার গায়ে আজ পর্যন্ত আমার বাবা হাত দেয়নি, সে জায়গায় ও আমাকে মেরেছে। ওকে যদি শাস্তি দিতে না পারি না, তাহলে আমার শান্তি নেই। সেজন্য আমি অপেক্ষা করতে শুরু করলাম কখন আমার বন্ধুরা আসবে। ওকে আমি ছাড়বো না। আমি তুষারকে জড়িয়ে ধরলাম। ছেলেটা এমনি মার খেল। সে হয়তো বুঝতে পারেনি এই মেয়েটার সম্পর্কে। আমি তখন তাকে বললাম, তুষার, কষ্ট পেও না। একদিন আমাদেরকেও আর কেউ অপমান করতে পারবে না। আমরা নিজেদের অবস্থান গড়ে তুলব। এই সমাজে কেউই আমাদেরকে অবহেলা করতে পারবে না। আরে ভাইয়া, কি বলো? আমি কেন কষ্ট পাবো? এরকম মার তো আমরা মাঝে মাঝে খাই। একটা থাপ্পড়ের কারণে আমি কষ্ট পাবো ভাবলে কি করে? কথাটা শোনার পর আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। একটা ছেলে, সে প্রতিদিন মার খাচ্ছে, তার কাছে এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। সে অন্য মানুষদের মতো মানুষ, তাহলে তাকে কেন তো মারা হবে? সে কেন এত অবহেলিত? রাস্তার ছেলে হলেই যে সে নেশা করে, এমনটা ভাবা সম্পূর্ণ ভুল। সে কেন নেশাখোর হয়েছে
এই সমাজে কিছু অবৈধ সম্পর্কের কারণেই তো তারা রাস্তায়। তারাও তো বাবা মার আদর পাওয়ার অধিকার রাখে। কেন সেই সম্পর্ক করেন যে সম্পর্কের কারণে অবৈধ সন্তান জন্ম দেন, আর সেই সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে চলে যান? কোথায় থাকে তখন আপনাদের দায়িত্ব, মনুষ্যত্ব? কোথায় থাকে আপনাদের শিক্ষা? তখন তো উন্মাদের মতো ভোগের খেলায় মেতে ওঠেন। রাস্তার জানোয়ারও তো নিজের সন্তানের উপর আঘাত আসলে ঝাঁপিয়ে পড়ে। তাহলে কেন সেই সময় মানুষগুলো মানুষের মতো আচরণ করে না? কেন পশুর মতো আচরণ করে? পশুও তো তাদের থেকে অনেক ভালো। আজকাল সমাজে দিনের পর দিন অবৈধ শারীরিক সম্পর্ক হচ্ছে, আর সেখান থেকে যে সন্তানগুলি জন্ম দিচ্ছে তাদেরকে হয়তো কেউ ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, না হলে এরকম রাস্তায় রেখে রাতে আঁধারে পালিয়ে যাচ্ছে। তারা তো বাবা মা ছাড়া বেড়ে উঠছে, তাদের তো এরকমই হওয়ার কথা। আপনি শিক্ষিত হয়ে নেশা করেন, সেখানে রাস্তার অশিক্ষিত একটা লোক নেশা করলে তারা নেশাখোর। আর আপনি রাস্তায় নেশা না করে বাড়ির ভিতরে করেন, তাই তাকে আপনি বলেন সেটাকে এনজয় করেন। আপনার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই রাখে না। রাস্তায় যারা বসবাস করে তাদেরকে সম্মান দেওয়া উচিত, কারণ তারা তো বেঁচে আছে। আপনাকে যদি রাস্তায় ফেলে দেওয়া হতো তাহলে আপনি কীভাবে ঘুরে বেড়াতেন? সেটাকে চিন্তা করেছেন? আপনার বাবা আছে, দিন শেষে খাবার পাবেন, সেটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যে আমার বাসায় গেলে আমি খাবার পাবো, তাই আপনার এত টেনশন হয় না। কিন্তু এই ছেলেগুলো, এই মেয়েগুলো সকালে বের হওয়ার সময় চিন্তা করে তারা বাসা যেতে পারবে না, তাদেরকে রাস্তায় থাকতে হবে। তারা কীভাবে খাবার পাবে? সকালে বের হওয়ার পর এই নিশ্চয়তা থাকে না যে সন্ধ্যায় খাবার নিয়ে ফিরতে হবে। তাদেরকে কীভাবে অপমান করেন? তারা কি পৃথিবীতে এমনি এমনি পড়ে আছে? তারাও তো বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। সেই বাবা মা কোথায়? তারা তো ক্ষণিকের সুখ উপভোগ করে সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে। তাই সামনের মানুষটির ব্যাপারে মন্তব্য করার আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আমি বসে বসে কান্না করছিলাম আর এসব ভাবছিলাম, আমাকে যে করেই হোক এই মানুষগুলোর জন্য কিছু একটা করতে হবে। এই মানুষগুলো এভাবে অবহেলিত হতে পারে না। তারা যদি শিক্ষার আলো পেত তাহলে হয়তো ওই শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খদের থেকে ভালো এই সময়টা চালাতে পারত। যারা এখন শিক্ষিত আর স্মার্টনেস দেখায় তাদের মতো মূর্খ এই সমাজে খুব কম আছে। এতই যখন শিক্ষিত তখন অবৈধ সম্পর্কগুলো করেন কেন? ওই সন্তান জন্ম দেন কেন যার দায়িত্বই নিতে পারবেন না? এসব ভাবতে ভাবতে অভিযোগ জানাচ্ছিলাম সৃষ্টিকর্তার কাছে। এদিকে আমার বন্ধু বান্ধব সবাই চলে আসলো। আমি তখন তাদেরকে আমার রুমে নিয়ে আসলাম, এনে দরজা বন্ধ করে দিলাম। এরপর আমার বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, জানিস কাল রাতে কি হয়েছে? তোরা কোথায় ছিলি আমাকে ফেলে? তোরা চলে গেলি কেন? আরে দোষ, আমরা তোকে ছেড়ে যাইনি, তুই ওখান থেকে গেলি। আমরা তোকে বারবার বলছিলাম যে চলে আয় চলে আয়, কিন্তু তোর নেশা বেশি হয়ে গেছিল। তুই আমাদেরকে বললি যে ওখানেই থাকবি, তুই কালকে আর বাসায় ফিরবি না। সেই জন্য তো আমরা চলে আসলাম তোকে রেখে। জানিস কি হয়েছে? কালকে নাকি আমি রাস্তায় পড়েছিলাম। আমার একটা বিশ্বাস হয় না। আমার মনে হয় আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। ওই যে আমাদের কলেজের রাস্তায় একটা ছেলে আছে না, কি জানি না, মিন্টু, ও কালকে আমাকে তুলে নিয়ে গেছিল। আমি ঘুম ভাঙতেই দেখি আমি তার রুমের ভেতর বসে আছি, পাশে তার ছোট্ট ভাই আমার সাথে কি না কি করছে। নেশার ঘরে তো আমি কিছুই বুঝতে পারিনি। এই কথা শোনার পর আমার বন্ধু বান্ধব সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করলো। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, আরে আমার মনে হয় না ও সাহস আমায় আমার সাথে কিছু করবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমাকে কিডন্যাপ করেছে। আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি বলে ওকে শেষ করে দিতে হবে। ও আমার গায়ে হাত তুলেছে। আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে হাত তুলেনি। এত বড় সাহস ওর হলো কি করে? কি বলিস দোস্ত? ওই ছেলের এত বড় সাহস কি করে হলো তোর গায়ে হাত তুলে? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। সেই জন্যই তো আমি তোদেরকে ডেকে আনলাম। আমি একা কিছু করতে পারবো না, তোদের সহযোগিতা লাগবে। সেই জন্যই তোদেরকে নিয়ে এসেছি। ওই ছেলেটাকে এমন শাস্তি দিতে হবে যাতে আর কোনোদিন এরকম কাজ করার সাহস না পায়। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, কেউ পাশে থাকুক না থাকুক আমি তোর পাশে থাকবো। আমি ওই ছেলেটাকে শেষ করে দিব। আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাব,
কিন্তু আমার মনে হয় ওকে এভাবে মারলে কম হবে। এক কাজ করি, আমরা কয়েকজন গুন্ডা ভাড়া করি। আমার পরিচিত কয়েকজন লোক আছে, তাদেরকে একটু টাকা বেশি দিতে হবে, সমস্যা নেই, তবে তারা কিন্তু উচিত শিক্ষা দিতে পারে। রাজ তখন আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। আমার মাথায় তখন আগুন ধরে গেছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই জন্য তার দিকে তাকিয়ে বললাম, যাই হয়ে যাক না কেন, যত টাকার প্রয়োজন হয় আমি দিব। আমি ওই ছেলেটাকে শুধু শেষ করতে চাই, এর বাইরে আমার আর কোনো ইচ্ছে নেই। তুই যে করেই হোক একটা ব্যবস্থা কর, যত টাকার প্রয়োজন হয় আমি দিব। তুই যত লোকজন প্রয়োজন নিয়ে যা, ওই ছেলেটার লাশ আমাকে দেখতে চাই। তুই কোনো চিন্তা করবি না, তুই বিকালে আমার সাথে দেখা করে টাকাটা নিয়ে দিলেই হবে। কালকে রাতের ভিতর আমি ওই ছেলের লাশ তোর সামনে নিয়ে হাজির করব। আচ্ছা ঠিক আছে, আমি রাতের ভিতরে টাকা দিতেছি, তুই কোনো চিন্তা করবি না। এরপর আমার বন্ধু বান্ধব পেরিয়ে গেল। আমি তখন বসে বসে চিন্তা করতে শুরু করলাম আর হাসতে হাসতে বললাম, মিন্টু তুই এখন বুঝতে পারবি আমার গায়ে হাত তোলার ফলাফল। তুই কি ভেবেছিস তুই এই রিয়া চৌধুরীর গালে থাপ্পড় মারার পর বেঁচে যাবে? তোকে এমন শিক্ষা দিব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার গায়ে হাত তোলার সাহস পাবি না। এদিকে রিয়ার বন্ধুরা রাজ এবং লামিয়া দুজন বাইরে চলে আসলো। লামিয়া তখন রাজের দিকে তাকিয়ে বলল, ওই তুই কি করতে চাচ্ছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই ওকে বলে আসলি যে টাকা দেওয়ার কথা, তুই কোথায় গুন্ডা পাবি আর ওকে মারবি কি করে? এত টাকা তুই কি করিস? আমি তো দেখি মাঝে মাঝে টাকাই নিয়ে যাস। আর বলিস না দোস্ত, তুই যেমন ওর কাছ থেকে নিয়ে শপিং করেছিস, ঠিক সেরকম আমিও আমার বন্ধুবান্ধব নিয়ে পার্টি করি। আর ওই ছেলেটাকে মারতে আবার গুন্ডার প্রয়োজন হয় নাকি? আমরা কয়েকজন মিলে যাব, গিয়ে তাকে মেরে দিয়ে চলে আসব। মাঝখান থেকে কিছু টাকা লাভ হয়ে যাবে। যতদিন না পর্যন্ত ওকে শেষ করছি ততদিন পর্যন্ত ওর কাছ থেকে আমি টাকা নিতেই থাকবো। তোর প্ল্যান আমি কোনো কিছু বুঝতে পারছি না, তুই আমাকে বলবি? আরে বাদ দে তো, তুই এসব জেনে কি করবি? তুই যেরকম টাকা নিয়ে যাচ্ছিস এরকম টাকা নিয়ে যা, আমি আমার মতো করেই যাই। আমরা দুজন মিলে এনজয় করি। না, আমি এসব করতে চাই না। আমি জানতে চাই তুই কি প্ল্যান করেছিস। সব কিছু আমাকে খুলে বল, না হলে কিন্তু আমি ওর কাছে গিয়ে সব কিছু বলে দেবো। তাহলে শোন, আমি একটা প্ল্যান করছি। আমরা রিয়ার কাছ থেকে এভাবে টাকা নিতেই থাকবো। আর ওর অনেক অহংকার, টাকার কারণে আমাদেরকে পর্যন্ত পাত্তা দেয় না। মাঝে মাঝে আমাদের উপর রেগে যায়, তার কথা শুনতে হয় আমাদেরকে। আমরা যদি রিয়াকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাকে আমাদের কথা মতো না চলাতে পারি, তাহলে কেমনে হবে বলতো? চিন্তা কর, আমরা রিয়াকে যেটা বললাম সে সেটা করলো। আমরা যত টাকা আনার কথা বললাম তত টাকা আমাদেরকে এনে দিল। তখন ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছিস? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমিও তো এটাই চাই। আমি ওর বান্ধবী, কিন্তু ওর কাছে আমাদের কোনো সম্মান নেই। আমরা মনে হয় ওর চাকর এইরকম। তাকে আমরা যদি এইরকম নাচাতে পারি তাহলে তো অনেক ভালো হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? ওকে কিভাবে এরকম ফাঁদে ফেলবো? আমি তোর সাথে আছি, বল। শোন, আমরা একটা ভিডিও করে নিব, আপত্তিকর একটা ভিডিও। এরপর সেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করতে শুরু করব। তখন সে আমাদের কথা মতো নাচবে। আমরা যেটা বলবো সেটা ওকে করতে হবে। আমরা যেটা করতে মানা করব সেটা থেকে বিরত থাকতে হবে। সুতরাং এখন আমাদের উচিত দুজনে এক হয়ে কাজ করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর পাশে আছি। তুই এই কাজটা চালিয়ে যা। তোর যে সাহায্য লাগে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। কোনো চিন্তা করবি না। কিন্তু যা লাভ হবে তার থেকে আমাকে অর্ধেক দিতে হবে, আর অর্ধেক তুই নিবি। আমারও যা আয় হবে তার থেকে অর্ধেক তোকে দেব। এই প্ল্যানটা থাকলে 50-50, ওকে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে এখন চল যাই। এখন তো আমার বন্ধু বান্ধব কিছু রেডি করতে হবে ওই ছেলেটাকে মারার জন্য। মাঝখান থেকে কিছু টাকা ইনকাম হবে। এদিকে আমি তখন কলেজে চলে গেলাম। আজকে রিয়া আসেনি। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো, কারণ সে কলেজ মিস করে না। এর মানে কি আজকের ঘটনার কারণে এরকম কিছু হয়েছে? এসব চিন্তা করছিলাম। এরপর কিছু না ভেবে
ক্লাস করে চলে গেলাম। বিকেলে আমি আমার রাস্তার কয়েকটা বন্ধুর সাথে ক্রিকেট খেলছিলাম। তখন হঠাৎ করে কয়েকটা ছেলে আমার দিকে আসতে শুরু করে। আমি সামনে তাকিয়ে দেখি রাজ আসছে, সাথে কয়েকটা ছেলে। সে এখানে কেন আসছে? আমি তখন এগিয়ে গেলাম। সে এসে কোনো কিছু না বলে আমাকে মারতে শুরু করলো। তখন আমার পাশে থাকা ছোটো ছোটো ছেলেগুলো দৌড়ে চলে গেল তাদের বাবা মাকে ডাকতে। আমাকে তারা মারতে শুরু করলো লাঠি দিয়ে। আমি তখন রাজের দিকে তাকিয়ে বললাম, রাজ, কি হয়েছে? এভাবে আমাকে মারছো কেন? আমি তো তোমার সাথে কোনো কিছু করিনি। তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে হঠাৎ করে আমাকে মারার কারণ কি? শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার বান্ধবীকে নাকি কিডন্যাপ করে নিয়ে আসিস? কালকে তুই আমার বান্ধবীর সাথে কি করেছিস বল? যদি সত্যি কথা না বলিস তাহলে এইখানেই তোকে পুঁতে ফেলবো। বিশ্বাস করো রাজ, আমি কোনো কিছু করিনি। আমি কেন তার সাথে কিছু করব? সে রাস্তায় পড়েছিল রাতের বেলা, আমরা উপকার করেছি তার। আমি আর আমার ছোট ভাই মিলে তাকে নিয়ে এসেছিলাম। রাস্তায় যদি সে পড়ে থাকতো তাহলে তার যে কোনো ক্ষতি হতে পারতো, সেই জন্য আমরা তাকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিলাম। মিথ্যা কথা বলার জায়গা পাস না। তুই কেন আমার বান্ধবীকে প্রপোজ করেছিলি সেটা বল। নিজের অবস্থান কখনো তাকিয়ে দেখেছিস? আজকে তোকে এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। তোর লাশ দেখতে চেয়েছে আমার বান্ধবী, তোকে লাশ বানিয়ে তার কাছে নিয়ে যাব। দেখো, এরকম ঝামেলা করো না। তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই। তুমি কেন ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু সে কোনো কথা বলল না, আমাকে মারতে শুরু করলো। আমার হাত পা কেটে রক্ত বের হতে শুরু করলো। তখন হঠাৎ করে আমি দেখলাম আমাদের এখানকার কয়েকজন লোক লাঠি নিয়ে দৌড়ে এদিকে এগিয়ে আসছে। তুষার গিয়ে সবাইকে নিয়ে এসেছি। সবাই এসে তাদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিল। এরপর আমার কাছে আসলো, এসে আমাকে সবাই তুলে একটা ফার্মেসিতে নিয়ে গেল। সেখানে আমার হাত পা ব্যান্ডেজ করে দেওয়া হলো। আমি চিন্তা করছিলাম কতটা খারাপ একটা মানুষ হতে পারে, আমাকে এভাবে মারলো, আমার ছোট ভাইকে মারলো। এরপর আবারও তার বন্ধুকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। আমি এটা চিন্তা করতেই তার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছিল। এই মানুষটাকে আমি কীভাবে ভালোবেসেছিলাম এটা চিন্তা করছিলাম। নিজের প্রতি নিজের রাগ হচ্ছিল। আমি তখন তুষারকে জড়ি ধরে বললাম, তুষার, তুই আমার জীবন বাঁচিয়েছিস। আরে কি বলছো ভাইয়া? ওই লোকগুলোকে যদি আমি মেরে ফেলতে পারতাম তাহলে আমার শান্তি হতো। ওই লোকগুলোর এত বড় সাহস কি করে হলো তোমার গায়ে হাত তুলে? বাদ দে তুষার, এসব চিন্তা করে কোনো লাভ নেই। তারা বড়লোক মানুষ, তারা এরকম করতেই পারে, তবে আমাদের আর অত্যাচার করতে পারবে না। একদিন আমরাও তাদের প্রতিবাদ করব। এদিকে আমি অপেক্ষা করছিলাম কখন ওই ছেলেগুলো মেরে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু একটু পরে আমার কাছে রাজ আসলো। আমি তখন তাকে বললাম, কোথায় ছেলেটার লাশ? আমি তাকে দেখতে চাই। আর বলিস না দোস্ত, তাকে আমরা মেরে আধমরা করে ফেলছিলাম। যখন তাকে লাশ বানাতে যাব তখন হঠাৎ করে কয়েকটা রাস্তার লোকজন চলে আসলো আমাদেরকে মারার জন্য। কোনো রকম জান নিয়ে ফিরেছি। তারা সবাই মিলে আমাদেরকে মারতে এসেছিল। কি বলি? ওই রাস্তায় কুত্তাদের এত বড় সাহস আমার বন্ধুকে মারে? ওদেরকে আমি শেষ করে ফেলবো। এসব বাদ দে দোস্ত, এদের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যে মারটা মেরেছি মনে হয় না 2-3 মাসের ভিতরে কলেজ আসতে পারবে। অবস্থা একদম খারাপ করে ফেলেছি। তুই কোনো চিন্তা করবি না। আমি শান্ত হতে পারছি না। ওর লাশ আমি দেখতে চেয়েছিলাম। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম ওর লাশ দেখবো বলে, কিন্তু তোরা ওর লাশ নিয়ে আসতে পারলি না। একটু হলেই তাকে আমরা মেরে ফেলতাম, কিন্তু এই রাস্তার মানুষগুলো যদি না আসতো তাহলে তাকে শিওর মেরে ফেলতাম। ওই মানুষগুলো এসে তাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এখন এসব বাদ দে। এখন আমরা শান্তিতে ক্লাস করতে পারবো। কয়েক মাস ও আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে আর পার্টিতে যাব না, বাড়িতে থাকবো, কারণ মাথাটা ভীষণ ধরেছে। তাকে বেশি নেশা হয়ে গেছিল, আজকে আর ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত, তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলতে পারছি না। কি কথা দোস্ত? আসলে দোস্ত, আমার ছোট বোন অসুস্থ, তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, কিন্তু টাকা পাচ্ছি না। তুই তো জানিস আমি এখনো কোনো টাকা ইনকাম করি না। তোর তো বাবার অনেক টাকা, তুই কি আমাকে একটু হেল্প করতে পারবি? আরে দোস্ত, তোর বোন হসপিটালে,
যাবে এর জন্য আবার টাকা চেয়ে নিতে হয় নাকি? তুই আমাকে বলবি না আগে? আমি তোকে টাকা দিচ্ছি, কত টাকা প্রয়োজন? যত টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যা, তার চিকিৎসা করা গিয়ে। বেশি না দোস্ত, 10,000 টাকা হলেই হবে। একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তার অবস্থা খুব খারাপ, কয়েকদিন থেকে জ্বর উঠেছে, কোনো মতে কমাতে পারছি না। এসব ডাক্তার দেখে কোনো লাভ হবে না। আমার মনে হচ্ছে এখনও ভালো ডাক্তার দেখাতে হবে। তুই কোনো চিন্তা করবি না, যত টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যাবে। এই নে 20,000 টাকা তোকে দিচ্ছি, আরও লাগলে বলবি, কিন্তু তোর বোনকে সুস্থ করে তুলবি। তুই কোনো চিন্তা করবি না, আমি যতদিন আছি ততদিন তোদের কোনো চিন্তা নেই। এই জন্যই তো তোর সাথে বন্ধুত্ব করছি, তোর কাছ থেকে টাকাগুলো চুষে নিব, এরকম তোকে আমরা ব্যবহার করে ছেড়ে দিব। তুই কি ভেবেছিস তোর সাথে বন্ধুত্ব করছি এমনি এমনি? তোর কাছ থেকে এই টাকাগুলো পাওয়ার জন্যই করেছি, না হলে তোর মতো অহংকারী মেয়ের সাথে কোনোদিন বন্ধুত্ব করতাম না। তোর মতো মেয়েকে তো আমি ইউজ করে ফেলে দিই। পাগল, আমার তো বোন নেই, যাক 20,000 পেলাম। এসব ভাবতে ভাবতে রাজ হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। আমি তখন শুয়েছিলাম আমার রুমের ভিতর। এই অবস্থাও তাদেরকে পড়াতে হচ্ছে। তারা সবাই বসে আছে আমার রুমে। এখন আমি কি করব? তাই ভাবছি তাদেরকে পড়াবো। এমনি এমনি রুমে শুয়ে থাকতে আর ভালো লাগছে না। এখন তার কলেজে যেতে পারবো না। এই অবস্থায় কীভাবে যাব? তবে তার প্রতি অনেক ঘৃণা কাজ করছে। একটাবার তো নিজের অবস্থার কথা চিন্তা করতে পারতো, কিন্তু সে সব না করে আমার বিরুদ্ধে লাগতে শুরু করলো। আমি চিন্তা করে পাই না মানুষ এতটা অহংকারী কীভাবে হতে পারে। সে কি নিজের অবস্থানের কথা চিন্তা করে না? একদিন তো কেউ এই পৃথিবীতে ছিল না, তার বাবারও তো টাকা পয়সা ছিল না। তার বাবা এত কষ্ট করে টাকা পেয়েছে, কিন্তু মানুষ এতটা অহংকার করে কী হবে? এইদিকে আমি তখন আমার বাবাকে খাবার দিচ্ছিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি বাবার একমাত্র আপনজন। আমার বাবাও আমার একমাত্র আপনজন। আমি অঙ্কিতা, মা মারা গেছেন। বাবা একজন সেনাপ্রধান, সেই জন্যই বাসায় তেমন থাকতে পারে না। আমি আমার দাদুর কাছেই থাকি। বাবা মাঝে মাঝে আসেন, সেই দিন আমার আনন্দের কোনো সীমা থাকে না। আজকে বাবা এসেন, তাই অনেক বেশি আনন্দ লাগছিল। বাবা তখন আমাকে বললেন, মাঝে মাঝে আমার খুব চিন্তা হয় তোকে নিয়ে। তোকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি শান্ত হতে পারতাম। এর আগে আমি কিছুতেই শান্তিমতো থাকতে পারছি না। আমার অনেক বেশি ভয় করে তোকে নিয়ে। বাবা তুমি আবার এসব শুরু করলে? আমার তো তোমাকে নিয়ে চিন্তা হয়। তুমি এই শত্রুদের পেছনে ঘোরো, তারা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, তাহলে আমি বাঁচবো কি করে? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো? তোমাকে কতদিন বললাম, এখন তো বয়স হয়েছে, চাকরিটা ছেড়ে দাও। এরপরও কেন চাকরি করতে চাইছো? আমাকে কি সময় দেওয়ার প্রয়োজন মনে করো না তুমি? মারে, কোনোদিনই চাকরি থেকে অবসর নিয়ে নিতাম, কিন্তু পারি না তো। দেশের মানুষগুলো যখন দেখি অত্যাচারিত, নির্যাতিত, চারিদিক থেকে যখন তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তখন আমি কিভাবে বিশ্রাম নেব? আমি একজন সেনাপ্রধান হিসেবে তাদের সবার আগে বিশ্বাসের জায়গা তো আমি। এখন আমি যদি এভাবে পালিয়ে চলে আসি শত্রুর ভয়ে, তাহলে মানুষগুলো রক্ষা পাবে কি করে? কিন্তু বাবা, আমার যে মাঝে মাঝে খুব বেশি ভয় হয় তোমাকে নিয়ে। যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তুমি বাঁচতে পারবো না। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি কি বুঝতে পারো না? তুমি যখন কোনো একটা মিশনে বের হও, তখন আমার কতটা কষ্ট হয়। তোর মায়ের টেনশনও এটাই ছিল। একটা সেনাপ্রধানের স্ত্রী এবং একজন সেনাপ্রধানের মেয়ে হওয়া যে কতটা গর্বের বিষয়, এটা হয়তো তুই এখনও বুঝতে পারছিস না, কিন্তু যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি। যখন মানুষ আমার কথা স্মরণ করবে, তখন করবে তোমাদের বুক ফুলে উঠবে। তোমার মা প্রথমে অনেক বেশি ভয় পেত, কিন্তু যখন সে রাস্তায় বের হতো, তখন মানুষ তাদের দিকে বলতো, এই দেখো সেনাপ্রধান রফিক সাহেবের স্ত্রী যাচ্ছে, তার সাহসিকতার কারণে আমরা রক্ষা পেয়েছি। তখন তোমার মার গর্ব হতো। সে আমাকে বলতো কথাটা, তুমি একদিন
আমাকে নিয়ে গর্ব করতে পারবে। যদি আমি মারা যাই তাহলে তুমি শহীদের মেয়ে হবে। এর থেকে বড় সম্মানের আর কি হতে পারে? আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বললাম, সত্যি বাবা, তুমি আমার সবচেয়ে বড় গর্বের জায়গা। তোমাকে নিয়ে আমি গর্ব করব না তো কাকে নিয়ে করব? এইভাবেই তুমি আমার মাথার উপর চিরদিন থেকো। আমি এটাই আশা করি, শত্রুরা তোমার ভয়ে পালিয়ে যাবে, কারণ তোমার ভিতরে এই দেশপ্রেম যতদিন থাকবে ততদিন কেউ তোমাকে হারাতে পারবে না। তুই তো আমার অনুপ্রেরণার জায়গা। প্রতিটা মিশনে যাওয়ার সময় আমি চিন্তা করি আমার একটা মেয়ে ঘরে আছে। আমার মেয়ের মতো কত মেয়ে আজ নির্যাতিত। তাদেরকে বাঁচানোর জন্য আমি লড়াই করি। আমি ওই শত্রুদেরকে ছাড়বো না যারা এই দেশের ক্ষতি করতে চায়, যারা এই দেশকে নিয়ে ব্যবসা করতে যায়, তাদের সবাইকে আমি শেষ করে দেব। আমার বাবার এই সাহসিকতার দিকটা আমার খুবই পছন্দনীয়, কিন্তু মাঝে মাঝে ভয় হয়। সব কিছুর পরেও তো আপনজন হারানোর একটা ব্যথা আছে। মাকে কাছে পাইনি, বাবাকে হারাতে চাই না। এরপরেও মাঝে মাঝে বাবার সাহসিকতা যখন খবরের কাগজে বড় করে ছাপা হয়, তখন তার সন্তান হিসেবে পরিচয় দিতে আমার গর্বে বুকটা ফুলে ওঠে। এদিকে আমি তখন রুমে শুয়ে আছি, কোনো কিছুই ভালো লাগছে না। বাবা মা দুজনেই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ আমাকে সময় দেওয়ার প্রয়োজনই মনে করে না। আমি কোথায় কি করি সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। যখন যা টাকা চেয়েছি সব কিছু আমাকে দিয়েছে, কিন্তু বাবা মার আদর থেকে আমি বঞ্চিত। তারা কোনোদিন আমাকে আপন করে আদর করেনি, তারা শুধু আমাকে টাকাই দিয়ে গেল, অন্য কিছু দিল না। আমি তখন চিন্তা করলাম, মিন্টু কি সত্যি সেদিন আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল নাকি অন্য কিছু? যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে না যায় তাহলে আমি কি তার সাথে ভুল করলাম? এসব চিন্তা করছিলাম। পরে আবার চিন্তা করলাম, একটা রাস্তার ছেলের জন্য আমি কিনা চিন্তা করতেছি। আমি কেন ওর জন্য চিন্তা করব? আমি এত বড়লোক একটা পরিবারের সন্তান, আমি কিনা একটা রাস্তার ছেলেকে নিয়ে চিন্তা করব? ও কেন আমার চিন্তায় আসবে? কেন? এদিকে আমি রাস্তায় বসেছিলাম, চিন্তা করছিলাম কীভাবে এই মানুষগুলোর উন্নয়ন করা যায়, কীভাবে এই মানুষগুলোকে একটা ভালো জীবন উপহার দেওয়া যায়। আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। আমাকে কৌশলে মানুষগুলোর জন্য কাজ করতে হবে, কিন্তু কী কৌশল অবলম্বন করব? কয়েকটা দিন সেখানেই চলে গেল, কিন্তু আমার কিছুতেই সুস্থতায় ফিরে আসছিল না। শরীরের অবস্থা খুবই খারাপ। আমি একদিন রাতের বেলা তুষারকে নিয়ে বসেছিলাম। হঠাৎ করে বাইরে থেকে আমাদের একটা ছেলে এসে বলল যে বাইরে একটা লোক পড়ে আছে। আমরা তখন দৌড়ে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর দেখলাম একজন মধ্যবয়স্ক লোককে রাস্তার পাশে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন। তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। সেদিনের কথা চিন্তা করে ভয় পাচ্ছিলাম, তার কি উপকার করব? উপকার করার পর যদি রিয়ার মতো করে তাহলে কি হবে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে সাহায্য করা দরকার। মৃত্যুর মুখে পড়ে আছে মানুষটা। আমি আর তুষার মিলে তাকে তুললাম। এরপর তাকে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম, কারণ অনেক লোক এসেছে তাকে দেখার জন্য। লোকটা মনে হয় অনেক বড় কিছু, সেই জন্য আমরা একটু দূরে সরে আসলাম। তখন সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা এসে ঢুকলেন। আমি তখন প্রথমে ভেবেছিলাম লোকটা হয়তো কোনো অপরাধী, পালিয়ে চলে আসার জন্য সময় অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম ইনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। কথাটা শোনার পর আমার অনেক বেশি অবাক লাগলো। এই মানুষটাকে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যাবে, এটা কীভাবে হতে পারে? কিন্তু লোকটা যখন জ্ঞান ফিরে আসলো তখন সবার প্রথমে আমাকে বলল তার কাছে যাওয়ার জন্য। আমি তখন ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর ভয় পেয়ে গেলাম। লোকটা যদি রিয়ার মতো করে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে? আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম। কিন্তু লোকটা তখন আমাকে কাছে ডেকে নিয়ে গেল। এরপর আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তো ভেবেছিলাম আমি আর বাঁচতে পারবো না, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো। এর থেকে বড় বিষয় আমার কাছে আর নেই। তুমি কোথায় থাকো বাবা? আমি তখন তার দিকে শুধু তাকিয়েছিলাম। তার ব্যবহার দেখে আমার মতো একটা রাস্তার ছেলেকে সে জড়িয়ে ধরবে ভাবতে পারিনি। আমি তখন তাকে বললাম, আসলে স্যার আমরা রাস্তায় থাকি,
রাস্তার পাশে হঠাৎ করে আপনাকে পড়ে থাকতে দেখে আমরা সবাই মিলে আপনাকে নিয়ে এসেছি হসপিটালে। আসলে কিছু অপরাধীকে ধরতে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তারা আমার জন্য আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল। আমি গিয়ে তাদের সেই ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। সেই জন্য তারা আমাকে তুলে নিয়ে হত্যা করার প্ল্যান করেছিল। তারা ভেবেছিল আমি মরে গেছি, সেই জন্য আমাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু আমি জীবিত ছিলাম এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে তিনি তোমাদের মতো ভালো মানুষের সামনে আমাকে ফেলেছেন। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, শুধু লোকটার দিকে তাকিয়েছিলাম। লোকটা নিজের জীবন ফিরে পেয়েছে এবং আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, আর কিছু চাওয়ার নেই। কিন্তু একটু পর একটা মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো, সাথে একজন বৃদ্ধ মহিলা। আমি তখন মেয়েটার দিকে তাকালাম। অসম্ভব সুন্দর একটা মেয়ে। মেয়েটা তখন কান্না করছে। লোকটা তখন বলল, কান্না করছিস কেন মা? আমি তো ঠিক আছি। তোকে বললাম না বেশি চিন্তা না করতে? আমি তো জ্ঞান ফেরার পর প্রথমে তোকে কল করেছি। আমি কোনো কিছু জানি না বাবা। আজকের পর থেকে তুমি আর এই কাজ করতে পারবে না। আমি তোমাকে এই কাজ করতে দিব না। আমি তোমাকে আগেই বলেছিলাম এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। আর যদি তোমার কিছু হয়ে যেত তো তাহলে আমি কিভাবে বাঁচতাম? হ্যাঁ বাবা, আমিও চাই এই কাজটা তুই ছেড়ে দে। আমার এসব আর ভালো লাগতেছে না। তুই ছাড়া মেয়েটার কে আছে? তুই যদি এভাবে করতে থাকিস তাহলে কিভাবে হবে? তুই আমার একমাত্র সন্তান। যদি আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলি তাহলে আমি বেঁচে থেকে কি করব? মা, তুমিও শুরু করলে ওর সাথে। তুমি তো শুরু থেকেই আমাকে সাপোর্ট করেছো। আজকে আমি শত্রুদের মোকাবেলা করতে গিয়ে একটা বিপদের মধ্যে পড়েছি, কিন্তু এই মানুষগুলো কত মানুষের ক্ষতি করেছে সেটা তো তুমি জানো। তুমি এরকম কথা বলো না প্লিজ। তখন ডাক্তার এসে বললেন তাকে এখন বিশ্রাম নিতে হবে, আমরা যেন বাইরে চলে যাই। সেই জন্য আমরা বাইরে চলে আসলাম। বাইরে আসার পর আমি দাঁড়িয়ে আছি। মেয়েটা তখন আমার দিকে এগিয়ে আসলো। এরপর আমাকে বলল, আমি অঙ্কিতা, আমার বাবা ওসি। অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমার বাবা যদি বেঁচে না থাকতো তাহলে আমিও বাঁচতে পারতাম না। আপনি শুধুমাত্র বাবাকে বাঁচাননি, আমাকে বাঁচিয়েছেন। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করেছি, এটা আমার একটা দায়িত্ব ছিল। মানুষ হিসাবে মানুষের প্রতি একটা দায়িত্ব আছে, আমি সেই দায়িত্বটা পালন করেছি। আপনাদের ধন্যবাদ পাওয়ার আশায় এসব করিনি। সত্যি আপনার চিন্তাধারা অনেক সুন্দর। এখন তো মানুষ মানুষের উপকার করতে চায় না। এইরকম অবস্থায় যদি কাউকে পড়ে থাকতে দেখতো তাহলে তার মৃত্যু পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ভিডিও করত। তবে আপনার ধারণা সম্পূর্ণ আলাদা। সবাই তো এরকম হয় না, সবার চিন্তা আলাদা আলাদা, এটা ঠিক আছে। আমি কোনোদিনও নিজের বাবা মাকে কাছে পাইনি। রাস্তায় বড় হয়েছি। ছোটবেলা থেকে বাবা মা ছাড়া কেমন করে বাঁচতে হয় বুঝতে পেরেছি। তাই আপনাকে আপনার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। তখন সেই বৃদ্ধ মহিলা আমার কাছে আসলেন, এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে জড়িয়ে ধরলাম। নিজের কাছে কেমন জানি অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছে আমার খুব আপনজন তারা। মহিলাটা কান্না করতে শুরু করলেন। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি কান্না করছেন কেন? আপনার ছেলে দেশের জন্য কাজ করেছে, এত সম্মানের পেশায় নিয়োজিত আছে, আপনার তো গর্ব করার কথা ছিল, কিন্তু আপনি কান্না করবেন কেন? আপনজন হারিয়ে ফেলার ব্যথাটা আমার নাতনিটা খুব ছোট থেকে বুঝতে পেরেছে। তার মা তাকে জন্ম দেবার পরে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, এরপর মৃত্যুবরণ করে। এরপর থেকে আমি তাকে লালন পালন করেছি। তার বাবা সঠিক মতো বাসায় আসতে পারতো না, কিন্তু তার বাবাকে সে অনেক বেশি ভালোবাসতো। এখন আমার নাতনিটা যদি তার বাবাকে হারিয়ে ফেলতো তাহলে তাকে বাঁচানোটা মুশকিল হয়ে যেত। জীবনে আপনজন হারানোর ব্যথা আমি খুব ভালো করেই বুঝি দাদু। আমি ছোটোবেলা থেকে বাবা মাকে হারিয়েছি, তাদেরকে কোনো দিন দেখিনি। আমার বাবা মা নেই, তারা পৃথিবীতে বেঁচে আছে কি না সেটাও জানি না। আমার এই ছোট ভাই আমার সাথে ছিল,
আমি একা আপনার সন্তানকে বাঁচাইনি, আমার এই ছোট ভাইটাও আপনার সন্তানকে বাঁচানোর কাজে অনেক সহযোগিতা করেছে। এই কাজের বিনিময়ে তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। যদি আমার জীবনটা দিয়ে তোমাদেরকে বিনিময় দিতে পারতাম তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। তোমরা আজকে যেটা করেছো সেটা সত্যি অন্য কেউ হলে হয়তো করতো না। এরকম একটা মানুষকে তোমরা সহযোগিতা করেছো যে নিজের দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত। এরপর আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। আমি এখন ঠিকমতো হাঁটতে পারি। ভাবছিলাম কলেজে যাব, কিন্তু আরও কয়েকদিন বিশ্রামের সিদ্ধান্ত নিলাম, কারণ এখনও শরীরটা অনেক দুর্বল। এভাবে আরও একটা সপ্তাহ কেটে যায়। আমরাও এই ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। কত ঘটনা প্রতিদিন চোখের সামনে ঘটে, এসব মনে রাখার কি সময় পাওয়া যায়? তবে ওই মেয়েটার কথা এখনও মনে আছে। হঠাৎ করে একদিন রাতের বেলা তারা সবাই চলে আসে আমাদের এখানে। আমি তাদেরকে দেখে এগিয়ে গেলাম, তখন আমার সাথে তুষার ছিল না। তারা তখন আমার কাছে আসলো। সেই লোকটা এসে আমাকে জড়িয়ে ধরল। বাবা, তোমাকে দেখতে অনেক দিন থেকে ইচ্ছা করছে, কিন্তু নিজের শরীর সুস্থ হচ্ছে না, তাই আসতে পারছি না। আজকে সুস্থ হলাম, সেই জন্য তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি স্যার। আপনাকে সুস্থ দেখে আরও বেশি ভালো লাগছে। আপনার মতো একজন মানুষ আমার দ্বারা সামান্য উপকৃত হয়েছে, এটা আমার কাছে গর্বের একটা বিষয়। আমি গর্ব করে বলতে পারবো মানুষের কাছে। বাবা, আমাদের একটা কথা তোমাকে রাখতেই হবে। আমি অনেক বেশি প্ল্যান করে এখানে এসেছি। আমার মনে হয় তোমার এটা ভালো লাগবে। তোমার মতো পরোপকারী একটা ছেলের নিজের দেশের জন্য কিছু একটা করা দরকার। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তুমি নিজের এবং নিজের আশেপাশের মানুষের দুঃখগুলো দূর করার চেষ্টা করো। তুমি যদি সেনাবাহিনীতে যোগ দাও তাহলে দেশের জন্য কিছু একটা করতে পারবেই। তুমি কি চাও না নিজের দেশের জন্য কিছু একটা করতে? কথাটা শোনার পর আমার ভিতর কেমন যেন একটা অনুভূতি কাজ করতে শুরু করলো। আমি তো এই দিকটা চিন্তাও করিনি। এরকম একটা পদক্ষেপ আমার জীবনে দরকার ছিল, কিন্তু আমি এরকম কেন চিন্তা করিনি। তখন তার পাশ থেকে তার মেয়েটা বলে উঠল, বাবা, আমরা আসলাম কি জন্য? আর তুমি বলছো কি কথা? আমরা আসলাম তাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য, কিন্তু তুমি তোমার কাজের তাকে জড়িয়ে ফেলতে চাইছো। তার জীবনটা কি হুমকির মুখে ফেলতে চাইছো? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমি রাজি স্যার, আর আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আমার জীবন হুমকির মুখে এমনিতেই আছে। আমরা প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে বেঁচে থাকি। মৃত্যুর ভয় পেয়ে কী হবে? একদিন তো সেই মরতেই হবে। এর আগে যদি নিজের দেশের জন্য কিছু একটা করে যেতে পারি, এর চেয়ে ভালো বিষয় আর কি হতে পারে? আপনি তো দেখছি আমার বাবার মতো পুরো। আমি আমার বাবাকে বোঝাতে পারছি না। কত চেষ্টা করতেছি এই চাকরি থেকে সরিয়ে আনার জন্য, আর আপনি আবার আমার বাবার মতো পাগল হতে চাইছেন। তখন তুষার কোথা থেকে দৌড়ে আসলো। সে আমাদেরকে কথা বলতে দেখলে আমার পাশে এসে দাঁড়ালো। মেয়েটা তখন তার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল, পুরো এক ব্যাগ চকলেট। তখন সে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, তুষার, এটা তোমার জন্য নিয়ে এসেছি। তোমার মতো যত ছেলেরা এখানে আছে সবাই মিলে তোমরা খাবে। তোমাদের তো সেই দিন কিছুই দিতে পারলাম না। সেই দিন যদি তোমাদের কিছু দিতাম তাহলে সেটা বিনিময় হয়ে যেত, কিন্তু আমি তোমাদের সেই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। তাই এই সামান্য উপহার তোমাদের জন্য নিয়ে এসেছি। তুষার তখন আমার দিকে তাকিয়েছিল। সে হয়তো ভাবছিল এটা নেওয়া তার জন্য ঠিক কিনা। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, তুষার, এটা নিয়ে নাও, এটাতে কোনো সমস্যা নেই। এটা নিয়ে যাও, তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে ভাগ করে খেয়ে নিও। তুষার তখন আনন্দের সাথে সেটা নিয়ে নিল। কোনোদিন এরকম উপহার পায়নি, আজ প্রথম পেয়েছি। সেই জন্য অনেক বেশি খুশি ছিল। আমি তখন তাদেরকে বললাম, আমার এখানে তো বসার কোনো জায়গা নেই, আমি আপনাদেরকে বসার কথা বলতে পারছি না। তোমার মতো ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারাটা ভাগ্যের ব্যাপার। আমি তোমার সাথে দাঁড়িয়ে কথা বলতে চাই। এই নাও,
আমার ঠিকানা। কালকে তুমি আমার বাসায় চলে আসবে। কালকের থেকে আমরা দুজন প্ল্যান করব কিভাবে কি করা যায়। জি আঙ্কেল, আমার পড়াশোনার যোগ্যতাটা ঠিক আছে, এখন শুধু আমার শারীরিক যোগ্যতাটা ঠিক থাকলেই হলো। আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। ছেলেটা কথা শুনে আমি হাঁ হয়ে গেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। এটা কিভাবে সম্ভব? আমি এখনও ইন্টার দ্বিতীয় বর্ষের পড়াশুনো করি, কিন্তু সে রাস্তায় থাকে। সে অনার্স প্রথম বর্ষে উঠে গেছে। আমি তখন তাকে বললাম, আপনি পড়াশুনো করেন? সে কোনো কথা বলে না, শুধু মুচকি হাসলো। এবার বাবা আমাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাবা আসার সময় আমাদিকে তাকিয়ে বলল, অঙ্কিতা, মানুষকে চেনার অনেক উপায় আছে মা। আজকে থেকে একটা শিক্ষা নিয়ে নাও, মানুষের বাইরের দিক থেকে কোনোদিন মানুষের ভিতরটা যাচাই করতে নেই। ছেলেটাকে দেখে তো তুমি মনে করে ফেলেছো পড়াশোনা না জানা মূর্খ একটা ছেলে, কিন্তু সে তোমার থেকে ক্লাসে উপরে পড়াশোনা করে। সত্যি কথাটা শোনার পর আমি বিশ্বাস করতে পারিনি। এই রকম কিভাবে সম্ভব? রাস্তায় থেকে আবার পড়াশুনো করা যায় নাকি? ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। মানুষের ভিতরে যদি ইচ্ছে আর সততা থেকে থাকে, তাহলে মানুষ যে কোনো কিছু করতে পারে। এদিকে আমি তুষারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম, কারণ সে একমাত্র আপনজন। এরপর আমি আমার এখানকার কয়েকজন মানুষের সাথে কথা বললাম। সবাই আমাকে সাপোর্ট করলো, কালকে আমাকে যোগাযোগ করার জন্য বলল। তাদের সবার স্বপ্ন আমি একদিন তাদের সামনে এসে দাঁড়াবো, সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে। তাদের স্বপ্ন এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি পরের দিন চলে গেলাম তাদের বাসায়। বাসাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর একটা বাসা। যাওয়া মাত্রই আমাকে নিয়ে ভেতরে বসানো হলো। এমন সম্মানে আমাকে আর কোনোদিন কেউ বসায়নি। আমি তখন সেখানে বসে আছি। একটু পর দেখলাম অঙ্কিতা আসছে। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। আজকে তাকে আরও বেশি সুন্দর লাগছে। তখন সে আমার সামনে বসলো। এরপর আমাকে বলল, শুনেন, আপনাকে আব্বু অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি আব্বুর কথা শুনবেন না, এইসব কাজ করবেন না। এতে আপনার জীবনের ক্ষতি হতে পারে। আপনি অনেক ভালো একজন মানুষ। আপনি ভালো কাজ করেন, ঠিকমতো পড়াশুনো করেন, এরপর ভালো একটা চাকরি করেন, কিন্তু এরকম কাজ করতে যাবেন না, না হলে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। এইগুলি খাবার মধ্যেই সার্থকতা। আমি নিজের দেশের জন্য যদি নিজের জীবনটাকে দিতে পারি, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় সফলতা। যে দেশে আমি জন্মগ্রহণ করলাম, সেই দেশ থেকে যদি শত্রুদেরকে বিদায় করতে পারি, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আপনি তো মিস্টার দেখছি আমার বাবা থেকে আরও বেশি হিটলার। আমি ভেবেছিলাম পৃথিবীতে আমার বাবাই একমাত্র মানুষ যে নিজের দেশের জন্য এই রকম করতে পারে। আপনি তো আমার বাবা থেকে এক কাঠি উপরে আছেন। মনে রাখবেন, আমার কথাটা যেই দিন গুলি খাবেন সেই দিন আমাকে বলবেন এসে। বাবা দেখলাম হঠাৎ করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে বাবা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনছিল। আমি তখন বাবার দিকে তাকিয়ে সেখান থেকে দৌড় দিলাম। বাবা তখন ছেলেটার পাশে গিয়ে বসলো। আমি দূর থেকে তাকে দেখছিলাম। অনেক সুন্দর একটা ছেলে, কিন্তু ভাবতেই কষ্ট লাগে। সে ছোটবেলা থেকে পরিবার থেকে দূরে। তার পরিবার নেই, কিন্তু সে পড়াশুনো করতেছে নিজের ইচ্ছায়। এরকম ছেলে কয়জন আছে? বাবা তখন তাকে বলল, মিন্টু, আমরা দুজন অফিসার, কালকে তোমাকে নিয়ে যাব। তোমার সব কিছু ঠিক আছে, আমরা তোমাকে সাপোর্ট করব। তুমি খুব তাড়াতাড়ি একজন সেনাবাহিনীর কর্মকর্তা হতে পারবে। স্যার, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমি আমার যোগ্যতা দিয়ে কোনো কিছু করতে চাই। আমি চাই না আপনার কাছ থেকে কোনো সুবিধা নিতে। আপনি স্বাভাবিক যেভাবে অন্যদের নিয়োগ দেন, সেভাবে আমার নিয়োগটা হোক, এটাই আমি চাই। এতে আমি গর্ব করে বলতে পারবো আমি নিজের যোগ্যতা এখানে এসেছি। আমি তখন আটকে উঠলাম। ছেলেটা কথা শুনে এরকম সৎ একজন হতে পারে? বাবাও মনে মনে হয়তো চিন্তা করছিলেন এই ব্যাপারটা। বাবা তখন আমার দিকে তাকালেন। বাবা বুঝতে পারছিলেন আমি আড়াল থেকে কথাগুলো শুনতেছি। বাবা তখন তাকে বললেন,
আচ্ছা ঠিক আছে, তুমি যেটা মনে করো তোমার জন্য ভালো, আমি সেটাই তোমার জন্য করব। তোমাকে আমি কালকে নিয়ে যাব, এরপর তোমার পরীক্ষা হবে স্বাভাবিক, যেভাবে অন্যদের হয়। আমি তখন খুশি মনে সেখান থেকে চলে আসতে চাইলাম, কিন্তু তারা জোর করে আমাকে খাবার খাওয়ালো। আমি তখন চলে আসলাম। চলে আসার পর তখন তাদেরকে জানালাম, তখন তারা সবাই অনেক বেশি খুশি হলো। কালকে আমাকে যেতে হবে। এদিকে আমরা খেতে বসেছি। বাবা আর দাদু কিছু একটা আলোচনা করতেছে আর আসতেছে। আমি তখন তাদের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমরা হাসতেছ কেন? আমার জীবনে আমি অনেক সৎ ছেলে দেখেছি, কিন্তু এরকম সৎ ছেলে আমার জীবনে আমি খুব কম দেখেছি। ছেলেটা কতটা সৎ একবার চিন্তা করে দেখো। সত্যি বাবা, আমি অনেক চিন্তা করেছি। সে যাওয়ার পর থেকে আমি তাকে নিয়ে ভাবতেছি, এরকম ছেলে কতজন হতে পারে বলো? এরকম সততা আর নিজের যোগ্যতার উপর বিশ্বাসী মানুষ পাওয়া দুর্লভ। এখন তো মানুষ সুবিধা নিতে চায় অন্যের কাছ থেকে, কিন্তু সে নিজের যোগ্যতায় কিছু করতে চায়। বাবা তখন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি তার তাকিয়ে থাকা দেখে কথা বন্ধ করে দিলাম। তখন আমাকে বললেন, আমি একটা প্ল্যান করেছি, তবে সেটা এখন তোমাকে বলবো না। যখন কাজটা হয়ে যাবে তখন আমি তোমাকে সেই কথাটা বলবো। তবে আমি এতদিন যে বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম, সেই বিষয়টা সমাধান হয়ে গেছে। বাবা তুমি কি বলতেছো? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি একটু ক্লিয়ার করে বলবে কি বলতে চাইছো? ওই কথা এখন নয়, যখন প্রয়োজন হবে সেসব কথা তোমাকে বলবো। এখন তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিয়ে করো। আঙ্কেল আমাকে নিয়ে গেলেন। এরপর আমার পরীক্ষা শুরু হলো। আমাকে ট্রেনিংয়ের জন্য বের হতে হলো। তবে চিন্তায় ছিলাম তুষারকে কোথায় রেখে যাব। ছোটোবেলা থেকে সে আমার কাছেই থেকেছে, এখন হঠাৎ করে কার কাছে থাকবে? সে সময় অঙ্কিতা আমাকে আশ্বস্ত করলো সে তুষারকে তার কাছে রাখবে এবং আমি যেভাবে তাকে পড়াতাম এভাবে সে পড়াবে। এই কথা শোনার পর তার প্রতি আমার ভালো লাগা আরও বেড়ে গেল। অনেক খুশি হলাম। এরপর আমি চলে গেলাম ট্রেনিংয়ে। এখন শুধু আমাকে ট্রেনিং নিয়ে চিন্তা করতে হবে। এদিকে আমি রুমে শুয়ে শুয়ে কান্না করছি। রাজ আমার সাথে কিভাবে এটা করতে পারলো? ওকে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু মনে করতাম, কিন্তু ও আমার সাথে বেইমানি করেছে। এতদিন আমার থেকে টাকা নিয়েছে, আমি ওকে টাকা দিয়েছি, কিন্তু ও সেদিন আমাকে নেশা করিয়ে আমার নোংরা ভিডিও করে ফেলেছে। এখন সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে, তার কথা মতো চলতে বলছে। তাকে আমি 20 লক্ষ টাকা দিয়েছি, এরপরেও সে রাজি হচ্ছে না ভিডিওটা ডিলিট করতে। আমি বুঝতে পারছি না আমি কাদেরকে বন্ধু মনে করতাম, যারা আমার শত্রু। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আজকে কিছুদিন হলো মিন্টু চলে গেছে ট্রেনিংয়ে। এরপর থেকে আমি তুষারের দায়িত্ব নিয়েছি। তুষারকে সে এমনভাবে গড়ে তুলেছে, তার আদর্শটা যেন তুষারের মধ্যেই পাওয়া যায়। কতটা সৎ তারা, সেটা আমি বুঝতে পেরেছি। রাস্তার মানুষ আমরা কল্পনা করি যতটা খারাপ, তারা তার থেকে অনেক ভালো, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তুষারকে আমি পড়ানোর সাথে মাঝে মাঝেই মিন্টুর ব্যাপারে কথা বলতাম। তার কথাগুলো শুনলে অনেক বেশি ভালো লাগতো। আমি মাঝে মাঝেই বাবার সাথে তার ট্রেনিংয়ের ওখানে যেতাম দেখার জন্য। অনেক বেশি পরিশ্রম করছে। বাবা তার কথা বলতো প্রায়ই। তার এই রকম আদর্শের মায়ায় আমি আটকে গেছি। এটা মায়া নাকি অন্য কিছু সেটা আমি বুঝতে পারছি না। তবে যদি সম্ভব হতো তাকে আমার জীবনের সাথে জড়িয়ে নেওয়ার, তাহলে আমি নিঃসন্দেহে রাজি হয়ে যেতাম। হ্যাঁ, আমি পেরেছি। আজ পুরো একটা বছর ট্রেনিং শেষ করলাম। এরপর নিজের দায়িত্বটা বুঝে নিলাম। আজকে থেকে আমি একজন সেনাবাহিনীর সদস্য। আজকে সেই সম্মানের পোশাক আমার গায়ে উঠেছে। আমি অঙ্কিতের বাবাকে জড়ি ধরলাম। তুষার আমার পাশে দাঁড়িয়ে আছে। আজকে আমার জীবনের সব থেকে সুখের দিনগুলোর একটা। তারা আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর আমাকে আরও সারপ্রাইজ করে দিল, কারণ অঙ্কিতের দাদু তখন আমাকে বললেন, মেন্টু ভাই, আমি তোমার কাছে
মেন্টু ভাই, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি জানি তুমি আমার কথাটা রাখবে, তুমি আমার কথা ফেলতে পারবে না। আমি চাই আমার মা মরা নাতনিটাকে তোমার হাতে তুলে দিতে। তুমি কি রাজি আছো? কথাটা শোনার পর আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি তখন তার বাবার দিকে তাকালাম। তিনি তখন অঙ্কিতার বাবা আমার কাছে এসেলেন। এরপর আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। একজন ভালো মানুষের হাতে তাকে কিভাবে তুলে দিব সেটা নিয়ে অনেক চিন্তা করতাম, কিন্তু তোমাকে দেখার পর মনে হয়েছে তুমি আমার মেয়ের জন্য সবচেয়ে উপযুক্ত। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমরা তোমাকে জোর করব না। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তারা অনেক রিকোয়েস্ট করতে শুরু করলো। আমি ভাবতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। রাতেই তারা আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমি তখন বাসর ঘরে প্রবেশ করলাম। এরপর অঙ্কিতা আমার দিকে এগিয়ে আসলো। আমি তখন কিছুটা সরে গেলাম। এরপর তার দিকে তাকালাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি তাকে বললাম, আমি জানি তোমার সাথে যেটা করা হয়েছে সেটা অন্যায় করা হয়েছে। আমার মতো একটা রাস্তার ছেলেকে তুমি কোনোদিনও ডিজার্ভ করো না। তুমি অনেক ভালো একটা ছেলে পাবে, সে আশা ছিল তোমার, কিন্তু তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি তোমার উপর কোনো জোর খাটাতে চাই না। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। তার এরকম কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো রাজি তাকে বিয়ে করার জন্য। আমি তখন তার দিকে এগিয়ে গেলাম। এরপর তার পা ধরে সালাম করলাম, তাকে জড়িয়ে ধরে বললাম, আমার বাবা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমার জন্য। আমার এতে কোনো অমত নেই এবং আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কথাটা শোনার পর আমি নিস্তব্ধ হয়ে গেলাম। এটা কীভাবে হতে পারে? সে কীভাবে আমাকে ভালোবাসতে পারে? আমি তখন তাকে বললাম, তুমি যা বলছো ভেবে বলছো তো? আমার সাথে তোমার জীবন জড়িয়ে গেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। চুপ, একদম এসব কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করেছি নিজের ইচ্ছাতে, তাই এরকম কথা আর কোনো দিন বলবে না। এখন চলো, বাসর করব। আমি বুঝতে পারছি না, সব কিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। পরের দিন উঠলাম। ওঠার পর থেকে আমার মাথায় একটাই চিন্তা, ওই মানুষগুলোর কীভাবে উন্নতি করা যায়, যে মানুষগুলোর কারণে আমি বেঁচে আছি, যে মানুষগুলোর কারণে আমি আজ নিজেকে একজন মানুষ বলে পরিচয় দিতে পারছি। ওই রাস্তার মানুষগুলোর উন্নতি করতে হবে। তুষারকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে তারা, কিন্তু এটাতে আমি শান্ত হতে পারছি না। কারণ তুষারের মতো হাজারো ছেলেরা রাস্তার মধ্যে পড়ে আছে, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম তাদেরকে নিয়ে কাজ করব। এখনও আমার তেমন কোনো দায়িত্ব আসেনি, কিন্তু 1 মাস পরে আমার আসল দায়িত্ব চলে আসলো। আমি আমার দায়িত্ব পালন করার জন্য বেরিয়ে পড়লাম। কয়েকজন সন্ত্রাসী মিলে আমাদের দেশ থেকে কয়েকটা মেয়েকে পাচার করে দিচ্ছে বাইরের দেশে, এরকম একটা তথ্য আমার কাছে এসেছে এবং আমরা সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য মিশনে নেমেছি। এটাই আমার জীবনের প্রধান মিশন। জানি না কীরকম হবে, আমি কি ভালো কিছু করতে পারবো। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন অবাক হয়ে গেলাম, কারণ তারা আগে থেকেই বন্দুক নিয়ে প্রস্তুত। আমরা যেরকম ভেবেছিলাম তারা 3-4 জন থাকবে, কিন্তু এখানে অনেক লোক। আমাদের সাথে তাদের লড়াই শুরু হলো। আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করলাম। শেষ পর্যন্ত তাদেরকে পরাজিত করতে সক্ষম হলাম। তাদেরকে পরাজিত করে একসাথে বসে আছি। তখন স্যার আমাদের দিকে এগিয়ে আসলেন। এরপর আমাকে বললেন, মিন্টু, তুমি যাও গিয়ে ওই মেয়েগুলোকে উদ্ধার করবে। এরপর তাদেরকে তাদের বাসায় ঠিকানার মতো পৌঁছে দাও। খেয়াল রাখবে কেউ যেন বিপদের সম্মুখীন না হয়। সবাইকে তুমি তাদের ঠিকানা মতো পৌঁছে দেবে। আমি তখন মেয়েগুলোর কাছে চলে গেলাম। এরপর তাদের বাঁধন খুলে দিয়ে তাদেরকে বাসার ঠিকানা জিজ্ঞাসা করছিলাম। হঠাৎ করে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, কারণ এটা আর কেউ না, সে রিয়া। ও এখানে কীভাবে আসলো? সে আমাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আমি তখন তার দিকে তাকালাম। এরপর তাকে বললাম, রিয়া, তুমি এখানে কীভাবে আসলে? তোমার এই অবস্থা কে করলো?
আমি সামনে তাকিয়ে যখন মিন্টুকে দেখলাম তখন আমার মাথা ঘুরছিল। আমি ভেবেছিলাম সে জীবনে কোনো কিছুই করতে পারবে না, কিন্তু সে পরিশ্রম করেছে, তাই এই জায়গায় আসতে পেরেছে। আমি তখন মাথা নিচু করে বললাম, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি যাদেরকে বন্ধু মনে করতাম তারাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাজ আমার সাথে বেইমানি করেছে। সে আমাকে নেশা করিয়ে গোপন ভিডিও করে আমাকে নিয়েছে, আর যেটা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আমি এবং আমার বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কিন্তু সে এতেও শান্ত হয়নি, আমাকে বিক্রি করে দিয়েছে এই সন্ত্রাসীদের কাছে। আমি তখন তার এরকম পরিস্থিতি দেখে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তাকে কোনো কড়া কথা বলবো সে শক্তিটাও পাচ্ছিলাম না, কারণ সে এখন বিশাল বিপদের মধ্যে। আমি তখন তাকে বললাম, তুমি কি তোমার বাসা যেতে পারবে? আমি এখন কিভাবে বাসায় যাব? আমি আমার বাবার সম্মান ডুবিয়ে দিয়েছি। সে আমাকে বলেছে আর কোনোদিন যেন আমি বাসায় পা না রাখি। এখন আমি কিভাবে যাব? আমার তো কোনো কিছুই নেই। আমার এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। রিয়া, আমি তোমাকে কোনো কথা বলতে চাইছিলাম না, কিন্তু এখন একটা কথা বলতেই হচ্ছে। তুমি রাস্তার মানুষদেরকে অপমান করেছিলে, আজ সৃষ্টিকর্তা তোমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কাউকে নিয়ে উপহাস করবে না, একদিন সেই উপহাস তোমাকে ধ্বংস করে দিবে। তুমি অন্যায় করেছিলে, সেই অন্যায়ের ফল তুমি এখন পাচ্ছ। সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। যেদিন থেকে রাজ আমার সাথে এইরকম শুরু করেছে সেদিনই বুঝতে পেরেছি এসব অহংকার, টাকা পয়সা কোনো কিছুর কাজে আসে না। যদি টাকা কাজে আসতো তাহলে রাজকে আমি কিনে নিতে পারতাম, কিন্তু সেটা পারিনি। তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সেটাও পারিনি। আমি তখন তাকে বললাম, যাক, সেসব কথা যেটা হয়ে গেছে সেটা মনে নাও, রেখে লাভ নেই। তোমার জীবনে এরকম একটা ঘটনা হওয়ার ছিল, সেটা হয়ে গেছে, তাই এসব চিন্তা করে কোনো লাভ নেই। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি তোমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিব। তুমি কি রাস্তায় থাকা ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবে? আমি চাচ্ছিলাম রাস্তায় থাকা ছাত্রছাত্রীদের জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে। আমি তখন তার কথা শুনে অনেক বেশি অবাক হলাম। আমি তাকে অনেক বেশি অপমান করেছি। রাস্তার ছেলে বলে তাকে আমি মারধর করেছি। আমি তখন তার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বললাম, আমি বুঝতে পারছি মিন্টু, তোমাকে লজ্জা দেওয়ার জন্য এসব কিছু বলছো। আমি সত্যি অনেক বেশি লজ্জিত তোমাকে অপমান করার কারণে। আরে, আমি তোমাকে কেন লজ্জা দেওয়ার জন্য এরকম বলবো? আমি সত্যি বলছি, আমি ওখানে ছাত্রছাত্রীদেরকে পড়াতাম। আমার তো চাকরি হয়ে গেছে, এখন আমি সময় দিতে পারবো না। সেই জন্য চাচ্ছিলাম তুমি যদি এটা করতে তাহলে তোমারও থাকার ব্যবস্থা হয়ে যেত। যেটা করলে তো অনেকই ভালো হয়। রাস্তার মানুষদেরকে অনেক অপমান করেছি, তো অবহেলা করেছি। তাদের জন্য ভালো কিছু একটা করলে সেটা নিজের জন্য একটু শান্তির হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। এখন চলো আমাদের সাথে। এরপর আমি তাকে নিয়ে চলে আসলাম। আসার পর অঙ্কিতের বাবার সাথে দেখা করলাম এবং তার দেখা করালাম, সব কিছু বললাম। তিনি আমাদেরকে সাপোর্ট করলেন। অঙ্কিতা অনেক বেশি খুশি হলো এরকম একটা কাজ করব শুনে। সে নিজের ইচ্ছায় বলল সেও নাকি এরকম কাজ করতে চাই। আমি কোনো আপত্তি করলাম না। সত্যি বলতে মানুষের উপকারের জন্য কোনো কিছু করলে মানুষ জীবনে বঞ্চিত হয় না। তাকে সৃষ্টিকর্তা একদিন না একদিন তাকে সফল করে দেন। এভাবেই কয়েক বছর কেটে গেল। বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি, কারণ সব কিছুর পরেও বাবা আমার সবচেয়ে আপনজন ছিলেন। মিন্টু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, তবে মূল সাপোর্ট পেয়েছি আমি রাস্তার পাশের সেই স্কুল থেকে। সেখানে এখন আর শুধু রাস্তার পাশের ছাত্রছাত্রী পড়াশুনো করে না, এখন সেখানে অনেক বড় বড় ব্যবসায়ীর ছেলেমেয়েরা পড়াশুনো করে। কারণ সেটা এখন আর ছোট কোনো স্কুল নয়, বিশাল একটা স্কুলে পরিণত হয়েছে। এটা অনেকের কাছে অনুপ্রেরণামূলক। অনেকেই আমাদের দেখে শুরু করেছেন এই মহৎ কাজ। তবে আজকে একটা স্পেশাল দিন। আমাদের স্কুলে পরিদর্শনের জন্য রাষ্ট্রপতি আসতেছেন। আমি আর রিয়া অনেক ব্যস্ত ছিলাম তার আগমন নিয়ে। আমি অপেক্ষা করছিলাম স্কুলের মধ্যে রাষ্ট্রপতি কখন আসবেন। আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমি কাজ করছি,
এতদিন থেকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলাম, কিন্তু কয়েকদিন আগে আমাকে সেনাপ্রধান বানিয়ে দেওয়া হয়েছে। আমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। অঙ্কিতা বিয়ের প্রথম 3 বছর বাচ্চা নিতে রাজি হয়নি আমার ব্যস্ততার কারণে। তবে আজকে রাষ্ট্রপতি আসার জন্য আমি ততটা খুশি নই যতটা খুশি হয়েছি আজকে তুষার হতে চাচ্ছে এই স্কুলের নতুন একজন শিক্ষক। তুষারকে আমি বলেছিলাম তাকে আমি একটা পজিশনে এনে দাঁড় করাবো, এবং সেটা আমি করতে পেরেছি। এটার চেয়ে আনন্দের আর কি হতে পারে। একটু পরে রাষ্ট্রপতি চলে আসলেন। তিনি আসার পর আমি তাকে আমাদের স্কুলের সব সুযোগ সুবিধা এবং সব কিছু তাকে দেখালাম। তিনি সব কিছু দেখলেন, অনেক বেশি খুশি হলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি আমি কল্পনা করতে পারছি না কোনো মানুষ এত সুন্দরভাবে কোনো কিছু করতে পারে। তোমার এই স্কুলের জন্য যে সহযোগিতার প্রয়োজন হয় আমাকে শুধু বলবে, দরকার হয় আমি নিজে এখানে পড়াতে চলে আসব। এতে আমার কোনো আপত্তি নেই। আমার তো ইচ্ছে করছে এখানে থেকে যেতে। এত সুন্দর ব্যবস্থা কিভাবে করলে? স্যার, আপনি বলেছেন এটাই আমার জন্য অনেক বেশি কিছু। এটা আমার একটা স্বপ্ন ছিল, আমি সেই স্বপ্নটা পূরণ করেছি। তবে এসবের পিছনে আমার কোনো হাত নেই, আমি শুধু পথটা দেখিয়ে দিয়েছি। আসল কাজ তো এই মানুষগুলো করেছে, তবে বিশেষ করে রিয়া। এই স্কুলের জন্য যে পরিশ্রম করেছে সেটা অকল্পনীয়। তোমাদের যখন যা প্রয়োজন হবে সব কিছু আমার কাছে গিয়ে বলবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই স্কুলকে সহযোগিতা করার জন্য। রাষ্ট্রপতির হাত থেকে তুষারকে স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো। আমি তখন তুষারের কাছে গেলাম। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর আমাকে বলল, এতদিন থেকে তোমাকে ভাই বলে ডাকতাম, কিন্তু তুমি তো আমার ভাই না, তুমি আমার বাবা মা সব কিছু। তুমি না থাকলে আমি এই জায়গায় কোনোদিনও আসতে পারতাম না। রাস্তায় আমাকে কুড়িয়ে পেয়ে তুমি আমাকে এভাবে নিজের আপন করে নিয়েছো। আমি কিভাবে তোমার ঋণ শোধ করব? আমার রক্ত বেঁচে যদি কোনোদিন তোমাকে সহযোগিতা করতে পারি তাহলে সেটাই আমার জন্য অনেক বেশি কিছু। আরে পাগল, তুই যদি না থাকতি তাহলে তো আমি কোনো কিছুই করতে পারতাম না। তুই ছিলি আমার সবচেয়ে আপনজন। তোর কারণে আমি এত কিছু করতে পেরেছি। তোর স্বপ্নের পেশায় আমি তোকে এনে দিয়েছি। এখন তোকে সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করবি, কোনোদিন অসৎ পথে যাবি না। ভাই, কথা দিলাম তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই করব। কোনো দিন অসৎ পথে যাব না, সৎ পথে থেকে সব কিছু করার চেষ্টা করব। এরপর আমরা সবাই বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর আমার ছেলেকে জড়িয়ে ধরলাম। বলতে তো ভুলে গেছি, আমার একটা ছেলে আছে, বয়স 4 বছর। তার মা তখন আমার কাছে আসলো, অর্থাৎ অঙ্কিতা আমার কাছে আসলো। সে এসে আমাকে বলল, তোমার ছেলে অনেক বেশি ইচ্ছা, সে নাকি স্কুলে পড়বে। সেটা তো ভালো কথা, স্কুলে ভর্তি করে নাও, তোমার সাথে যাবে আসবে। তবে এর চেয়ে ভালো হয় যদি তার জন্য একটা বোন নিয়ে আসো, তারা দুজনে মিলে একসাথে যেতে পারতো আর কি। আমি তখন তার কথাটা বুঝতে পারলাম। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, যদি ভাইয়ের বোনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসবে, কিন্তু সেটার জন্য তো বাবাকে বাসায় থাকতে হবে। বাবা তো নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত। এখন তো আর ব্যস্ত না, এখন শুধু মায়ের ইচ্ছার অপেক্ষা। তখন সে লজ্জা পেয়ে আমার বুকে মাথা রাখে। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আসলে রাস্তার ছেলে বলে কোনো কথা নেই, যেই নিজের জীবনে পরিশ্রম করবে সেই সফল হবে। এখানে রাস্তার ছেলে আর বড়লোকের ছেলে কোনো প্রশ্ন নয়, জীবনে যে পরিশ্রম করবে সেই সফল হবে। গল্পটা কাল্পনিক হলেও একটা জিনিস শেখানোর চেষ্টা করেছি, জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে আর প্রচুর ইচ্ছা থাকতে হবে। এই দুইটা থাকলে জীবনে সফল হওয়া যায়। জীবনে অন্যায় করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। যে অন্যায় করেছে সে নিজের জীবন ধ্বংস করেছে, কোনোদিন নিজের জীবনে ভালো কিছু করতে পারেনি। অন্যায়কারী কোনোদিন শান্তিতে থাকতে পারে না। অন্যায় করে হয়তো কিছুক্ষণের জন্য সুখ পাওয়া যায়, কিন্তু এরপরেই কষ্টের সাগরে ডুবে মরতে হয়। তাই আমাদের উচিত অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কারণ অন্যায় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমাদের সমাজের প্রতিটা মানুষ যেন নিজের জায়গা থেকে অন্যায়কে প্রশ্রয় না দেয়,
এবং ন্যায়ের পথে চলে, সেই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।